দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, আসছে। আজকে তো 4 নম্বর লেকচার, তাই তো? বলো, মানে তোমাদের কার কি ডাউটস আছে সেগুলো আগে বলে নাও। মানে আগের দিন, আগে যে 3টে ক্লাস হয়েছে তাতে কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে, তো সেগুলো একটু বলে নাও। কি গো, বলো কিছু অসুবিধা আছে? বুঝলে তো? তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। দেখো, তোমার আজকে আমরা যে জিনিসটা করব আর কি, মানে তোমাদের মানে যেটা আলোচনা করে নিয়েছি আর কি, সেটা একটুখানি প্রথমে বলে নি তারপর শুরু করি। হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার। দেখো, আমরা যেটা মূলত করেছি আর কি এখন পর্যন্ত, যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে ইন্ট্রোডিউস করেছি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে একাধিক স্টেটমেন্ট আছে, কেলভিন ক্লক স্টেটমেন্ট, কশিয়াস স্টেটমেন্ট, হ্যাঁ, সেগুলোকে বলেছি, তাদের ইকুইভ্যালেন্স দেখেছি। কার্নো সাইকেল এবং সেই রিলেটেড যে যা কিছু সেগুলোকে আলোচনা করেছি। কার্নোস থিওরেম বলেছি, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা যেটা আলোচনা করেছি, তোমার বেসিক্যালি মানে প্রথমে লিমিটেশন। লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা দিয়ে স্টার্ট করেছি। স্পন্টানিয়াস রিয়াকশন বা স্পন্টানিয়াস প্রসেস its characteristic features, এটা নিয়ে আলোচনা করেছি। থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, criteria of spontaneity and equilibrium of a process, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলেছি। তারপর আমরা চলে এসেছিলাম ইঞ্জিন, তার এফিসিয়েন্সি, সেখান থেকে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে তোমার হিট ফ্রম অর রেফ্রিজারেটর, তার পারফরমেন্স, সেখান থেকে ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যে কথাবার্তা হয়েছে। তারপর আমরা ইকুইভ্যালেন্স
of Kelvin-Planck and Clausius statement সেটাকে প্রুভ করেছি। তারপর আমি চলে এসেছিলাম কার্নো ইঞ্জিন, তার এফিসিয়েন্সি, এইটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। কার্নোস থিওরেম and its প্রুফ, এইটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে মূলত এই জিনিসগুলো আমরা কভার করেছি। এবারে এই মানে কার্নো থিওরেম অ্যান্ড ইটস প্রুফ এইগুলোকে বলতে গিয়ে বা এই এফিসিয়েন্সি ক্যালকুলেট করাটা বিভিন্ন সিস্টেমের জন্য ক্যালকুলেট করা হয়েছে, এসবগুলো বলা টলা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে টোটাল ডিসকাশনসটা হয়েছে, সেই ডিসকাশনের মধ্যে দেখো তোমার পার্টিকুলারলি এই যে থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া অফ স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ এ প্রসেস, সেখানে কি বলা হয়েছিল একটু খেয়াল করে দেখো। যে আমি এরকম বলেছিলাম যে কোন একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য তোমার সকল র্যান্ডামনেস বা ডিজঅর্ডারনেস বা ক্যাওস অফ দ্য ইউনিভার্স সেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে। আর এই যে র্যান্ডামনেস বা ডিজঅর্ডারনেস বা ক্যাওস, এইটাকে অ্যাকচুয়ালি তুমি একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটিতে এক্সপ্রেস করছো, যেটাকে বলছো এনট্রপি, ঠিক আছে। তার মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা তোমার মানে এনট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামের কথা বলেছি, সেটা বলেছি যে কোনো একটা আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য টোটাল এনট্রপি অফ দ্য ইউনিভার্স সেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে ইন এ স্পন্টিনিয়াস প্রসেস। আর ইনক্রিজ করতে করতে সে যখন তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে তখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে। তার মানে যে একদম শুরুতেই মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ডিসকাশনের প্রথম লেকচারের মধ্যে কিন্তু আমি স্টেটমেন্টটাকে বলেছিলাম যে এই যে র্যান্ডামনেস বা মাইক্রোস্কোপিক ডিজঅর্ডারনেস যেটা, সেইটাকে অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি এনট্রপি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এবং সেই এনট্রপিটা কোনো একটা আইসোলেটেড সিস্টেমের জন্য ইনক্রিজ করবে ইন এ স্পন্টিনিয়াস প্রসেস অ্যান্ড ইট উইল অ্যাটেন্ড ইটস ম্যাক্সিমাম ভ্যালু when equilibrium is reached বা equilibrium is attained। কিন্তু সেই যে এনট্রপিটা, সেই এনট্রপিটা কি খায় না মাথায় দেয় বা কোথা থেকে এলো, এইটাকে ফর্মালি আমরা ইন্ট্রোডিউস করিনি এখন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেখো আমি বলছি কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেইটা দিয়ে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বোঝা যায়, কিন্তু এই যে এনট্রপিটা কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসে অলওয়েজ ইনক্রিজ করবে এবং এটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, সেটা হচ্ছে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের পপুলার স্টেটমেন্ট। কিন্তু অন্য যে স্টেটমেন্টগুলোকে বলা হলো সেটা তোমার কার্নোস থিওরেমটাও তুমি একটা স্টেটমেন্ট হিসেবে ভাবতে পারো, তারপরে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আছে, ক্লসিয়াস স্টেটমেন্ট আছে। তাহলে এই স্টেটমেন্টগুলোর সঙ্গে এই এনট্রপির যে কানেকশনটা বা যে পপুলার স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেইটা যে বলা হচ্ছে, সেইটা নিয়ে দেখো অ্যাকচুয়ালি আমাদের মানে সেই কানেকশনটা এখনো কিন্তু করা হয়নি। মানে আজকে আমাদের মূলত যে আলোচনাটা হবে সেটা বেসিক্যালি তোমার ওই এনট্রপির সাথে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের কানেকশন বা এনট্রপির সাথে স্পন্টিনিটির কানেকশন, এইটা মানে এনট্রপিটাকে ইন্ট্রোডিউস করা এবং এনট্রপি দিয়ে তোমার স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বোঝা, এইটা হচ্ছে আজকে আমাদের মূল কাজ। আর এই মূল কাজটা করার আগে একটা জিনিস আমাদের অ্যাকচুয়ালি আমরা একটু বাকি রাখলাম, সেটা আমরা পরে আলোচনা করব। সেটা আমাদের যেটাকে বলে থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার। থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার আমি পরে কিছু স্পেশাল টপিক হিসেবে ওটাকে বলে দেবো। হ্যাঁ, আমার মনে হলো যে ন্যাচারালি এরপরে যে জিনিসটা মানে থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচারটাকে তোমার কাছে একটা অন্য কনটেক্সটে তুমি পড়লে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড লয়ের যে ডেভেলপমেন্ট আর কি, ডেভেলপমেন্টের স্টেজে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমরা ওটা এখন বলছি না। ওটা তবে আমরা বলবো, এটা ওখানে মনে রেখে দিও, আমাকে একটু মনে করিয়ে দিও থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার আমরা বাকি আছে, আপনি একটু করিয়ে দিই। এটা আমার মনে হলো যে আমরা যেভাবে মানে একটা এক নিঃশ্বাসে টোটাল সাবজেক্টটাকে পড়ার চেষ্টা করছি, লজিক্যালি সাবজেক্টটাকে ডেভেলপ করার চেষ্টা করছি পর 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 করে, মানে 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 এরপরে অবশ্যই যেটা লাগে সেটা হচ্ছে কি তোমার ওই এনট্রপির সাথে সেকেন্ড লয়ের কানেকশনটাকে করে না বা এনট্রপিটাকে ইন্ট্রোডিউস করা, সেইটা আজকে আমরা করবো। তার মানে আজকে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি কভার করবো সেটা হচ্ছে এরকম, what we want to discuss today এক হচ্ছে তোমার introduction to the concept of entropy,
ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি, সেইটা একটা পার্ট। আর একটা হচ্ছে তারপর থেকে যেটা যে কাজটা করে নেব, ক্লসিয়াস ইনইকুয়ালিটি, সেইখান থেকে ওই যেটা মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাওয়া, অর্থাৎ ওই কোয়ান্টিটেটিভ ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকে বের করা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আজকে আমাদের টোটাল বক্তব্যের বিষয়। এই দুটো মানে এই দুটো জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট, কনসেপচুয়ালি খুব রিজিড, খুব স্ট্রং একটা কনসেপ্ট। এটা খুব ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করবে, কেয়ারফুলি ব্যাপারটাকে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে আমরা কনসেপ্ট অফ এন্ট্রপিটাকে ইন্ট্রোডিউস করবো। তার মানে প্রথম যেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি। আচ্ছা, ব্যাপারটা তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা যেটা অলরেডি করেছি সেটা হচ্ছে যে মানে যদি দুটো হিট রিজার্ভার আছে, তার মধ্যে যদি তুমি একটা রিভার্সেবল ইঞ্জিন কানেক্ট করো, আমি এইভাবে তোমায় বলি, ধরো এটা একটা হাই টেম্পারেচার রিজার্ভার, যার টেম্পারেচারটা হচ্ছে ধরে নাও T2, হাই টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার তোমার T2, এটা একটা লো টেম্পারেচার রিজার্ভার যার টেম্পারেচার তোমার ধর T1। এই দুজনের মধ্যে তুমি একটা ইঞ্জিন কানেক্ট করেছো, ধরে নাও এই ইঞ্জিনটা হচ্ছে ই বা কিছু একটা, এটা একটা ইঞ্জিন কানেক্ট করেছো, ঠিক আছে? যে ইঞ্জিনটা হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিউটি অ্যামাউন্টে হিট নেয়, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট ছেড়ে দেয়, আর মাঝপথে যেটা ওয়ার্ক করে বেরিয়ে যায় সেটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q1, ঠিক আছে? তাহলে এই ইঞ্জিনটা কিন্তু রিভার্সেবল ইঞ্জিন। তাহলে এটা কিন্তু তোমার একটা রিভার্সেবল ইঞ্জিন, আমি কিন্তু একটা রিভার্সেবল ইঞ্জিন নিই। আচ্ছা, রিভার্সেবল ইঞ্জিনের এফিসিয়েন্সিটা মানে এটা কিন্তু রিভার্সেবল, যেহেতু রিভার্সেবল এফিসিয়েন্সিটা, তাকে এমনিতে তো তুমি এইভাবে লিখবে Q2 মাইনাস Q1 বাই Q2, সেটা কত হয় না T2 মাইনাস T1 বাই T2, এটা। তাহলে ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটা সেটা যে সিম্পলি তুমি এইরকম ভাবে লিখতে পারবে এটা। তাহলে এবারে দেখো এটাকে তুমি কেমন করে লিখছো, যে এইটাকে তুমি লিখতে পারো 1 মাইনাস Q1 বাই Q2 ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। তাহলে তোমার এই 1 1 কেটে চলে গেল, মাইনাস মাইনাসকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি থাকছে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2, এটা। তো সেখান থেকে তুমি লিখতে পারছো Q1 বাই ধরো T1 ইকুয়াল টু হচ্ছে তোমার Q2 বাই T2। আচ্ছা, এইটা হলো Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2। আচ্ছা, এবারে তোমাকে একটা সাইন কনভেনশন ঠিক করতে হবে, যে ধরো ইঞ্জিনের কনটেক্সটে হিট নেওয়াটাকে যদি তুমি মনে করো যেটা পজিটিভ, তাহলে হিট ছেড়ে দেওয়াটাকে নেগেটিভ। তাহলে এখনো পর্যন্ত আমি মড দিয়ে লিখেছি, তাহলে ইনক্লুডিং সাইন কি হবে তোমার, ইনক্লুডিং সাইন তুমি কি পাচ্ছ, ধরো ইঞ্জিনের কনটেক্সটে হিটটাকে ছেড়ে দেওয়া যদি তোমার নেগেটিভ ধরে, তাহলে মাইনাস Q1 বাই T1, এটা হয়ে যাচ্ছে তোমার Q2 বাই T2, এটা। আর এখান থেকে দেখো কি হচ্ছে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2, এটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমি এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম। আমি যদি সাইনটাকে ইনক্লুড করি, মানে হিট নেওয়াটাকে যদি পজিটিভ ধরো আর হিট ছেড়ে দেওয়াটাকে যদি নেগেটিভ ধরো, তাহলে ইঞ্জিন Q1 হিট ছেড়ে দিচ্ছে মানে সেটাকে তোমাকে নেগেটিভ ধরতে হবে, আর ইঞ্জিন Q2 হিট নিচ্ছে মানে সেটাকে পজিটিভ ধরতে হবে।
হিটের যে কনভেনশন তোমরা জানো আর কি, সেই অনুযায়ী তাহলে Q1/T1 প্লাস Q2/T2 ইকুয়াল টু তোমার সেখানে 0 হয়ে গেল। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে তোমার মানে এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার Q1 এর নিচে কোনটা আছে না, ওই যে হিটের চেঞ্জ তার যে হিট ডিজার্ভারে হচ্ছে তার টেম্পারেচার আছে, আর Q2 এর নিচে কে আছে না, যে হিট ডিজার্ভার থেকে অ্যাকচুয়ালি হিটটা বেরিয়ে গেল তার টেম্পারেচার আছে। Q1/T1 প্লাস Q2/T2 এটা ইকুয়াল টু তোমার 0 হচ্ছে। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, যে আমি এখন কি করেছিলাম না, দুটো হিট ডিজার্ভার তার মধ্যে একটা ইঞ্জিন আছে, আমি এবারে যেটা করলাম, উই ইনসার্ট এ নিউ হিট ডিজার্ভার in between the two heat reservoir, মানে we insert a new heat reservoir in between two heat reservoir, এইটা, আর introduce two engines, দুটো ইঞ্জিনস আমি ইন্ট্রোডিউস করব, ঠিক আছে। এবার আমি এটা কাজ দেখছি, ওই ইনসার্ট এ নিউ হিট রিজার্ভার ইন বিটুইন দ্য টু হিট রিজার্ভার, তারপর তুমি ইন্ট্রোডিউস টু ইঞ্জিন, দুটো ইঞ্জিন ইন্ট্রোডিউস করবে। এবার এটা কথা হচ্ছে যে টেম্পারেচার অফ দ্য নিউ হিট রিজার্ভার অফ দ্য হিট রিজার্ভার, যদি তুমি টি ধরো, একটা প্রাইম বা কিছু একটা ধরো, ধর টি প্রাইম ধরলাম, টি প্রাইম যদি ধরো, তাহলে দেন এটা হতে হবে তোমার টি প্রাইমটা, সেটা T1 এর থেকে বেশি হতে হবে বা T2 থেকে কম হতে হবে, মানে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচারে তুমি একটা হিট রিজার্ভার, এই দুটো হিট রিজার্ভারের মধ্যে কানেক্ট করছো, মানে ব্যাপারটা ছবিতে বোঝাই। ধরো তোমার কাছে এখন কি আছে না, এখন হচ্ছে তোমার এই ধরো এই একটা হিট রিজার্ভার, এইখানে আর একটা হিট রিজার্ভার, এখানে আর একটা হিট রিজার্ভার। এইটা হচ্ছে একটা হিট রিজার্ভার, ধরো এটা হিট রিজার্ভার 1 বললে, যার টেম্পারেচার এটা T2, এটা ইন্টারমিডিয়েট হিট রিজার্ভার, হিট রিজার্ভার 2 বললে যার টেম্পারেচার T প্রাইম, এইটা হিট রিজার্ভার তুমি 3 বললে যার টেম্পারেচার T1। তার মানে T2 এবং T1 দুটো হিট রিজার্ভার ছিল অলরেডি, হ্যাঁ, এবং দুটো হিট রিজার্ভারের মধ্যে তুমি আরেকটা হিট রিজার্ভার ইনসার্ট করছো, ঠিক আছে, এটা, এবং তার টেম্পারেচারটা টি প্রাইমটা হচ্ছে তোমার T1 এবং T2 মাঝে, হ্যাঁ, মানে টেম্পারেচারটা তোমার ইন্টারমিডিয়েট। এবারে এইখানে তুমি এক কাজ করো, এইখানে একটা রিভার্সেবল ইঞ্জিন ইন্ট্রোডিউস করো U1, যেটা কি করছে, এটা হাই টেম্পারেচারের সাথে Q2 হিট নিল, লো টেম্পারেচার রিজার্ভার ধরে না Q প্রাইম অ্যামাউন্টের হিট ছেড়ে দিল, আর যে ওয়ার্কটাকে করলো ধরে নাও সেটা W1 বা কিছু, সেটা হচ্ছে তোমার Q2 মাইনাস Q প্রাইম, এরকম ধরো আমি নাম দিলাম, ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে এইখানে আরেকটা হিট রিজার্ভার তুমি কানেক্ট করছো, যে কি করছে দেখো, এ বেসিক্যালি এই এই টেম্পারেচার রিজার্ভার থেকে তোমার এক্স্যাক্ট ওই Q প্রাইম অ্যামাউন্টের হিটই নিল, এইখানে Q1 অ্যামাউন্টের হিট ছেড়ে দিল, মাঝপথে যে ওয়ার্কটা করলো W2টা, সেটা কত হচ্ছে, এটা Q প্রাইম মাইনাস ধরে নাও তোমার Q1। তার মানে মানে ইন্টারমিডিয়েট হিট রিজার্ভার যেটা রাখলাম, সে কি করছে দেখো, সে বেসিক্যালি ওই আগের যে ইঞ্জিনটা আছে, সে যতখানি হিট এখানে ছাড়ছে, এ এক্স্যাক্টলি ততখানি হিট হচ্ছে এখানে ছেড়ে দিচ্ছে, মানে এখানে যতখানি হিট ছাড় মানে এ করছে, মানে এখান থেকে সে মানে এই প্রথমটার জন্য যতখানি হিট সে বেসিক্যালি ছাড়লো, পরের হিট রিজার্ভার পরের ইঞ্জিনটা হচ্ছে E2টা, সে বেসিক্যালি ইন্টারমিডিয়েট হিট রিজার্ভার থেকে ততখানি হিটই সে বেসিক্যালি নিয়ে নিল, এটা এরকম ভাবে এগুলোকে বলা হয় মানে সিরিজে কানেক্ট করা, মানে তুমি ইঞ্জিনগুলোকে তুমি সিরিজে কানেক্ট করছো আর, ঠিক আছে, এইটা। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে ফর U1, মানে এখানে U1 E2 সব কিছু রিভার্সেবল ইঞ্জিন, U1 E2 আর এখানে যা কিছু করছে সবই কিন্তু রিভার্সেবল ইঞ্জিন। ফর U1 কি হবে তোমার দেখো,
আগেরটার সঙ্গে সিমিলারিটিটা তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে তোমার কিউ প্রাইম বাই T1 প্লাস কিউ 2 বাই T2 সেটা 0, এটা ঠিক আছে। আর এবার পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে, মানে ফর E2, হ্যাঁ হ্যাঁ টি প্রাইম, সরি, টি প্রাইম, কিউ প্রাইম বাই টি প্রাইম প্লাস Q2 বাই T2 ইকুয়াল টু 0, যেভাবে আমি করেছি তাতে। আচ্ছা এবারে এটা কাজ করি, এটা একটুখানি গুলিয়ে যাবে, এক সেকেন্ড। এইখানে না, এইটা আমি জাস্ট এই এখানে কি করছি, এটা ব্যাকেটে একটা 1 দিয়ে রাখছি, ওটা 1 নম্বর ইঞ্জিনের জন্য বলে, আর পরেরটা ব্যাকেটে একটা 2 দিয়ে রাখছি একটা 2 নম্বর ইঞ্জিন বলে, কারণ এটা সুবিধা হবে তোমার বুঝতে। কিউ প্রাইম 1 বাই টি প্রাইম প্লাস Q2 বাই T2 ইকুয়াল টু 0। আর ফর E2 কি হচ্ছে, E2 হচ্ছে দেখো কিউ প্রাইম 2 বাই, মানে আগে অবশ্য Q1টা লিখতে হবে, পরেরটাই হচ্ছে Q1 বাই T1 প্লাস কিউ প্রাইম 2 বাই টি প্রাইম, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। হলো, মানে 2 নম্বর ইঞ্জিন সে এইখান থেকে কিউ প্রাইম 2 অ্যামাউন্টের হিট নিচ্ছে, যার টেম্পারেচার টি প্রাইম, এখানে Q1 হিট ছেড়ে দিয়ে টেম্পারেচার T1, এটা। এবারে দেখো যদি এই দুটো ইকুয়েশন তুমি দেখো, ধরো এইখানে ইকুয়েশনটাকে তুমি নাম দাও 1 নম্বর ইকুয়েশন। আর এবারে এই যে 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনটা, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো, এটাকে 3 নম্বর ইকুয়েশন বলো, তার ফর্ম ইকুয়েশন 2 and 3, ফর্ম ইকুয়েশন 2 and 3। দেখো ডান দিকটা তো 0, তাহলে বাঁ দিকটা তুমি যা যোগ করে দিতে পারো, যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, Q1 বাই T1 প্লাস কিউ প্রাইম 2 বাই টি প্রাইম প্লাস কিউ প্রাইম 1 বাই টি প্রাইম প্লাস Q2 বাই T2 ইকুয়াল টু 0। মানে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 ছিল, এই মাঝের যে জিনিসগুলো দেখো তোমার অ্যাডিশনালি এসে গেল। মানে এটা কেন, মানে এটা আসলে আগের এটা ধরো 4 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশনে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 ইকুয়াল টু 0 ছিল, আর তোমার 4 নম্বর ইকুয়েশনে দেখো মানে এটাও 0 এটাও যদি 0 হয়, তাহলে বাঁদিকে দুটো যোগ করলে তোমার 0 হয়ে যায়। আসলে এইটা এই 4 নম্বর 1 নম্বর বেসিক্যালি একই, তার কারণটা হচ্ছে কিউ প্রাইম 2 আর কিউ প্রাইম 1 তাদের সাইনটা হচ্ছে আলাদা। মানে প্রথমে মানে এই যে ইন্টারমিডিয়েট যে হিট রিজার্ভারটা, সে এখানে যতখানি হিট নিচ্ছে ততখানি হিট ছেড়ে দিচ্ছে বলে এদের সাইনটা কাছে এক্স্যাক্টলি অপোজিট বলে পুরো ক্যান্সেল আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে বেসিক্যালি আগেরটাই হয়ে যায়। তুমি দেখো না, তুমি পরিষ্কার তো বুঝতেই পারছো, মানে এটা ব্যাক করেও তুমি বলতে পারো, মানে এখানে যেমন Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 ইকুয়াল টু 0 ছিল, তার মানে এইটা বাই এটা প্লাস এটা বাই এটা 0 হয়, তাহলে এইটা 0 হতে হবে। আর নিচে যদি দুটোটি টি প্রাইম থাকে, তার মানে পরিষ্কার Q2 প্রাইম, কিউ প্রাইম 2 আর কিউ প্রাইম 1 তারা বেসিক্যালি সমান বলেই এটা তোমার স্যাটিসফাইড হচ্ছে আর কি, ঠিক আছে। তো যাকে যেটা কথা হচ্ছে যে তোমার সিমিলারিটি টেনে, মানে এইটা তুমি ভালো করে বুঝেছো, এইখান থেকে সিমিলারিটি টেনে প্রথম ইঞ্জিনটার জন্য তুমি এটা লিখতে পারছো 2 নম্বর ইকুয়েশনটা, আর সেকেন্ড ইঞ্জিনটার জন্য তুমি 3 নম্বরটাকে লিখতে পারছো। দুটোই যেহেতু ডান দিকে তোমার 0 0, তুমি যোগ করে দিলে এটা এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা 0 হয়ে গেল। তার মানে আগে যেটা দুটো টার্ম ছিল, এখন বেসিক্যালি ওটা 4টে টার্ম হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে? হলো। আচ্ছা এবারে যদি আমি এই রকম করে আরো হিট রিজার্ভার ইন্ট্রোডিউস করি, তাহলে ইফ উই introduce finite but large number of heat reservoirs and if we insert finite but large number of heat reservoirs and introduce more reversible engines, then we can write
দেখো মানে এরকম অনেকগুলো টার্মের যখন যোগফল হয়ে যাবে না, তখন সেটাকে সামেশন দিয়ে লিখতে, সামেশন ওভার আই কিউআই বাই টিআই, এটা তখন তোমার জিরো, এরকম ভাবে তুমি লিখবে। এটা ধরো 5 নম্বর ইকুয়েশন। মানে দুটো টার্ম, দুটো থেকে চারটে, আর একটা হিট ডিজার্ভার ইন্ট্রোডিউস করলে তোমার 6টা হবে, আর একটা হিট ডিজার্ভার ইন্ট্রোডিউস করলে তোমার 8টা হবে। তাহলে এইরকম ভাবে যত ইন্টারমিডিয়েট হিট ডিজার্ভার তুমি ইন্ট্রোডিউস করবে, হ্যাঁ, প্রত্যেকটা হিট ডিজার্ভারের মধ্যে একটা করে ইঞ্জিন তুমি ইনসার্ট করতে পারবে। ইনসার্ট করলে তোমার ওরকম অনেক টার্ম থাকবে, যেখানে যে টার্মগুলোর নেচারগুলো কিরকম, যে কোন একটা হিট রিজার্ভার, সেখানে হিটের চেঞ্জ ডিভাইডেড বাই তার টেম্পারেচার, সেই যে রেশিওটার যে যোগফলটা সেটা বেসিক্যালি তোমার জিরো হচ্ছে। ঠিক আছে, মানে যতগুলো হিট রিজার্ভার ইন্ট্রোডিউস থাকবে, হ্যাঁ, সে প্রত্যেকটা হিট রিজার্ভার, হ্যাঁ, তার তোমার বেসিক্যালি সেখানে হিট কতটা ইনভলভ হচ্ছে ডিভাইডেড বাই তার যে টেম্পারেচারটা, সেইটা যদি যোগ করে, এটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাবে। এটা আচ্ছা, এবারে তুমি এই যে ইঞ্জিনের সংখ্যাটাকে তোমার ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ইফ উই ক্যান introduce if we can insert infinite number of heat reservoirs and introduce infinite number of reversible engines, then you can write কি, দেখো তখন সামেশনটা কি হয়ে যায়, কিন্তু ইনফাইনাইট হয়ে যায়, তখন তোমাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হয়। আর পুরো প্রসেসটাকে তুমি সাইকেল, তুমি লিখলে কি ডিকাট কিউ ডিকাট কিউ reversible by t, this is actually equal to 0। মানে আমি যদি এখানে তোমার মানে এই যে সামেশন আছে, সামেশন আবার আই কিউআই বাই টিআই ইকুয়াল টু 0। এবার পুরো প্রসেসটা সাইক্লিক প্রসেস। এবারে যদি তোমার ইনফাইনাইট ওরকম ইঞ্জিন ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, তাহলে কি আছে, ইনফাইনাইট সামকে তুমি এরকম ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারো, কি দাঁড়ালো, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0। এটা হলো, ঠিক আছে। এবং দেখো এইটা কিন্তু যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রেই সত্যি। মানে আমি এখানে যেটা করেছি দেখো, একদম এই যে অল রিভার্সিবল ইঞ্জিন ইকুয়ালি এফিসিয়েন্ট বলে এই যে এফিসিয়েন্সিটাকে লিখেছি, সেটা কিন্তু শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য সেরকম না, এটা যে কোনো রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রেই সত্যি। কিন্তু মানে যে এটা যদি রিভার্সিবল ইঞ্জিন হয়, তাহলে এই যে তোমার তার এফিসিয়েন্সিটা টি টু মাইনাস টি ওয়ান বাই টি টু, এটা ট্রু ফর অল রিভার্সিবল ইঞ্জিন। তাহলে এটা হচ্ছে ট্রু ফর অল, এটা বেসিক্যালি কার্নোস থিওরেম। কার্নোস থিওরেম 1 যেটা বলে, দুটো হিট রিজার্ভারের মধ্যে তুমি যে কোনো রিভার্সিবল ইঞ্জিনে কানেক্ট করে, কারণ তারা ইকুয়ালি এফিসিয়েন্ট হবে, সেখানে এটা ট্রু ফর অল রিভার্সিবল ইঞ্জিন। তার মানে এইটা হলো কি হলো, এটা ট্রু ফর অল রিভার্সিবল প্রসেসেস। এটা ট্রু ফর অল রিভার্সিবল প্রসেসেস। এই যে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0, দিস ইজ ট্রু ফর অল রিভার্সিবল প্রসেসেস। ঠিক আছে, অল রিভার্সিবল প্রসেস মানে রিভার্সিবল সাইক্লিক প্রসেসেস, দাদা অল রিভার্সিবল সাইক্লিক প্রসেসেস, এটা হচ্ছে ট্রু ফর অল রিভার্সিবল সাইক্লিক প্রসেসেস। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে গিয়ে, তুমি জানো যে ধরো যদি এরকম হতো, ইফ সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু 0 হয়, দেন আমি এখান থেকে কি কনক্লুড করি, দেন উই ক্যান সে দ্যাট জেড ইজ এ স্টেট ফাংশন and dz is an exact differential। তাই তো আমরা যখন এক্সাক্ট ডিফারেন্সিয়াল বা স্টেট ফাংশন নিয়ে কথাবার্তা বলি, কি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড 0 হয়ে যাওয়া মানে হচ্ছে, হ্যাঁ, মানে যে কোনো প্রসেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেডটা 0 হয়ে গেছে, মানে জেডটা সেটা তোমার পাথ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং জেডটা একটা স্টেট ফাংশন, তখন ডিজেড হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এবার তার সাথে সিমিলারিটি টেনে আমি কি বলতে পারি, দেয়ারফর we can conclude
that q reversible by t is a state function and dq reversible by t is an exact differential. তাহলে we represent q reversible by t as s, which is called the entropy. এটা বলে এনট্রপি ফাংশন বা এনট্রপি যাই বলো না কেন, দিস কল দ্য এনট্রপি বা এনট্রপি ফাংশন, দিস কল দ্য এনট্রপি ফাংশন। এইটা এটা therefore we can say that for all reversible cyclic process ds equal to 0, cyclic integral of ds equal to 0। এটা তো কি হলো দেখো যে আমি দেখতে পাচ্ছি যে যদি dz equal to 0 হয় তাহলে z একটা স্টেট ফাংশন আর dz একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল, ঠিক এরকম একই রকমের সিচুয়েশন আছে, তাহলে সেখান থেকে তুমি q রিভার্সিবল বাই t সেটাকে তুমি একটা স্টেট ফাংশন বলতে পারো। হ্যাঁ, এই যে q রিভার্সিবল বাই t একটা স্টেট ফাংশন বলতে পারো, সেই q রিভার্সিবল বাই t কে আমি s দিয়ে এক্সপ্রেস করছি, s টাকে বলা এনট্রপি ফাংশন, আর তার মানে যেটা দাঁড়াচ্ছে dq রিভার্সিবল বাই t টা হচ্ছে তোমার ds হচ্ছে, এবং সেখান থেকে আমি কনক্লুড করতে পারছি যে উই ক্যান সে দ্যাট ফর অল রিভার্সিবল সাইক্লিক প্রসেস সাইক্লিক ইন্টিগ্রাল অফ ds ইকুয়াল টু 0, মানে s যদি একটা স্টেট ফাংশন হয় ds যদি একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল হয় সেটাই হচ্ছে। তার মানে কি হলো দেখো, তার মানে যেটা দাঁড়াচ্ছে বাই ডেফিনেশন এনট্রপিটা এসটা হয়ে গেল তোমার কিউ রিভার্সিবল বাই টি এটা, আর ডিএস ইকুয়াল টু ডি কাট কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এখানে আসলে এটা একটুখানি ভুল হলো, এটাকে উই রিপ্রেজেন্ট কিউ রিভার্সিবল বাই টি, মানে এটাকে এইভাবে ঠিক বলা ঠিক হলো না, মানে এটা না এক সেকেন্ড, এটা হচ্ছে এইভাবে বলা ভালো, উই রিপ্রেজেন্ট ডিকিউ রিভার্সিবল বাই টি অ্যাজ ডিএস। মানে দেখো আমি অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে যে যেহেতু কিউটা হচ্ছে স্টেট প্রপার্টি, মানে কিউটা স্টেট প্রপার্টি না পাথ প্রপার্টি, এখানে এখানে মানে তুমি এইখানে লেখাটা ঠিক হচ্ছে না, উই ক্যান কনক্লুড দ্যাট এই কিউ রিভার্সিবল বাই টি যে স্টেট ফাংশন, এইখানে আবার কিউটার মধ্যে গন্ডগোল হয়ে যাবে, এটা না, এটা এইভাবে না বলে এইটা বলাই ভালো। ইউ ক্যান কনক্লুড দ্যাট, মানে এখন মানে একদম এতে অ্যাবসোলিউট এনট্রপি অ্যাকচুয়ালি এখান থেকে পাওয়া যায় না, অ্যাবসোলিউট এনট্রপিটা না বলাই ভালো, এটা বলা ভালো এইভাবে। হ্যাঁ, therefore we can conclude that d cut q reversible by t এইটা equal to ds which is an exact differential where s is called the entropy function and it is a state function। মানে আগে এস ইন্ট্রোডিউস হচ্ছে তারপর ডিএস ইন্ট্রোডিউস হচ্ছে না, আগে ডিএস ইন্ট্রোডিউস হচ্ছে স্টেট ফাংশন, এইভাবে বলা ভালো। তার মানে এইটাকে এইভাবে না বলে এটা আমি দেখো একবারে একটা সেন্টেন্সের মধ্যে পুরো জিনিসটাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, কি হলো দেখো, তাহলে যেটা বলছি যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট কিউ রিভার্সিবল বাই টি যে 0 হলো সেটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট থেকে পেলাম, কার্নোস থিওরেম থেকে পেলাম। এবারে কথাটা হচ্ছে কি যদি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলি জেড একটা স্টেট ফাংশন আর ডিজেড একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল, তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে তুমি বলতে পারো ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, যেটাকে আমি ডিএস নাম দিচ্ছি, এখানে এক্সাক্ট ডিফারেনশিয়াল
এই যে এসটা ইন্ট্রোডিউস হলো, সেই যে এসটা সেটাকে বলা হবে তোমার, সেটা হচ্ছে একটা, সেটার নাম হচ্ছে এনট্রপি ফাংশন, এবং এটা একটা স্টেট ফাংশন। সেখানে আমি কনক্লুড করতে পারছি, উই ক্যান সে দ্যাট ফর অল রিভার্সিবল সাইক্লিক প্রসেস, এই যে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ রিভার্সিবল বাই টিটাকে তুমি ডিএস নাম দিচ্ছ, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এইটা তাহলে, বাই ডেফিনেশন যেটা দাঁড়াচ্ছে, বাই ডেফিনেশন তোমার, বাই ডেফিনেশন এসটা কিউ রিভার্সিবল বাই টি হলে ভুল হবে, কারণ অ্যাবসলিউট এনট্রপিটা না সেকেন্ড লতে ইন্ট্রোডিউস হয়ই না, সেটা থার্ড লতে ইন্ট্রোডিউস হয়। বাই ডেফিনেশন তুমি কি লিখবে? বাই ডেফিনেশন একবারে সরাসরি এটা লিখবে, বাই ডেফিনেশন ডিএস ইকুয়াল টু ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, এইটা। অর তুমি যদি কোনো একটা ফাইনাইট প্রসেস করো, ফাইনাইট প্রসেসের জন্য তুমি এইটা লিখবে ডেল্টা এস, এইটা। মানে যদি মানে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ হয়, তখন যে এন্ট্রপিক চেঞ্জটা সেটা ডিকাট কিউ রিভার্সিবল বাই টি, এইভাবে তুমি লিখবে। এটা হচ্ছে কার জন্য? এটা ফর ইনফাইনাইটেসিমাল চেঞ্জ, আর এটা হচ্ছে কোনো একটা ফাইনাইট চেঞ্জ, ফর ফাইনাইট চেঞ্জ। মানে বেসিক্যালি বাই ডেফিনেশন তোমাকে যদি কোনো একটা পার্টিকুলার প্রসেসের ক্ষেত্রে এনট্রপিটাকে মেজার করতে হয়, তোমাকে যেটা করতে হবে ওই প্রসেসে রিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার, এইটা করে তুমি জাস্ট এনট্রপিটাকে মেজার করতে পারবে। তাহলে দেখো, তাহলে ন্যাচারালি এনট্রপি এই কনসেপ্টটা কি করে ইন্ট্রোডিউস হলো দেখো। তুমি দেখতে পাচ্ছ যে মানে এই যে অল মানে কার্নোস থিওরেম যেটা বলছে অল রিভার্সিবল ইঞ্জিনস আর ইকুয়ালি এফিশিয়েন্ট, তাহলে সমস্ত রিভার্সিবল ইঞ্জিন ইকুয়ালি এফিশিয়েন্ট, সেইখান থেকে তুমি জাস্ট যেটা আসতে পারলে, সেটা হচ্ছে যে যে কোনো রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে এরকম একটা কোয়ান্টিটি ডিকাট, মানে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট টু রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে মানে ইনফাইনাইট পসিবল রিভার্সিবল সাইক্লিক প্রসেস হতে পারে। তাহলে ইনফাইনাইট পসিবল রিভার্সিবল সাইক্লিক প্রসেসে তুমি দেখো একটা পার্টিকুলার কোয়ান্টিটি ডিকিউ রিভার্সিবল বাই টি তার সাইক্লিক ইন্টিগ্রালটা 0 হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওর একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। যেমন আমি যখন মানে এনথালপি ইন্ট্রোডিউস করেছিলাম, বলেছিলাম যে জুল থমসন এক্সপেরিমেন্ট তুমি করছো, যে এক্সপেরিমেন্টে তুমি দেখতে পাচ্ছ যে ইউ প্লাস পিবি, এই যে কম্বিনেশনটাই, ইউর একটা আলাদা এক্সিস্টেন্স ছিল, তোমার পি এর একটা আলাদা এক্সিস্টেন্স ছিল, ভি এর একটা আলাদা মানে ছিল, কিন্তু ইউ প্লাস পিবি এই যে কম্বিনেশনটা একটা সিরিজ অফ প্রসেসের ক্ষেত্রে বারবার 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 কনস্ট্যান্ট হিসেবে অ্যাপিয়ার করছে, তার মানে নিশ্চয়ই ওর একটা আলাদা রকম ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকবে। এখানে ঠিক একরকম ব্যাপার, যে যে কোনো রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এই যে কোয়ান্টিটিটা নিশ্চয়ই একটা আলাদা করে মানে থাকবে। তাহলে যেহেতু আলাদা মানে থাকবে, চলো একে একটা অন্য নামে ডেকে নেওয়া যাক, যেটাই আমরা করলাম যে ডিকাট কিউ রিভার্সিবল বাই টি, মানে এরকম একটা প্রপার্টি হোল্ড করলে ডিকাট কিউ রিভার্সিবল বাই টিটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে। এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল এরকম কঠিন করে না লিখে আমি লিখলাম একটা ডিএস নাম দিচ্ছি। ডিএসটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, যেখানে এস যেটা উল্লেখ করা হলো, যেমন ডিজেড যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তাহলে জেড একটা ফাংশন নিশ্চয়ই আছে, যে ফাংশনটা একটা স্টেট ফাংশন। ডিএস যদি একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে এস নিশ্চয়ই একটা ফাংশন, সেই ফাংশনটার নাম দিচ্ছি এনট্রপি ফাংশন, এবং এটা সাডেনলি একটা স্টেট ফাংশন। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো একটা রিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু 0। সেই জন্য এনট্রপি ডেফিনেশনটা এইরকম ভাবে আমরা বললাম সেকেন্ড লতে, যে ডিএস ইকুয়াল টু ডিকাট কিউ রিভার্সিবল বাই টি, যখন ইনফাইনাইটেসিমাল চেঞ্জ হবে, ইনফাইনাইটেসিমাল চেঞ্জের জন্য। আর যদি কোনো একটা ফাইনাইট চেঞ্জ হয় বা ফাইনাইট প্রসেস হয়, তখন ডেল্টা এস হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। অর্থাৎ ওই যে ট্রান্সফরমেশনটা করছে সেটাকে তো একটা হাইপোথেটিক্যাল রিভার্সিবল প্রসেস ধরে নাও, যেক্ষেত্রে রিভার্সিবল প্রসেসে হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার করে তুমি এনট্রপি চেঞ্জটাকে পেয়ে যেতে পারবে। দেখো এনট্রপিটা আমি ইন্ট্রোডিউস করলাম, সেটা কারো বুঝতে অসুবিধা হলো কিনা? ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? শ্রেয়া বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা যদি কারো কিছু অসুবিধা থাকে বলো। মানে মানে এটা কিন্তু কনসেপচুয়ালি খুব রিচ, কিন্তু এই 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 পার্টিকুলার জায়গাটা, মানে সেকেন্ড ল অ্যাজ হল কনসেপচুয়ালি খুব রিচ। কিন্তু আমি চাই না যে মানে মানে থার্মোডাইনামিক্স মতো অত ভালো সাবজেক্ট কোথাও কারো কিছু ধোঁয়াশা থেকে যায়। এই থার্মোডাইনামিক্স ঠিক করে বুঝতে পারলে পৃথিবীর সবকিছু তুমি ঠিক করে বুঝতে পারবে। হ্যাঁ, সেটা দেখো যে কারো কিছু কোনো ডাউটস আছে কিনা, বা কারো মনে হচ্ছে যে ঠিক যেন ফিলিংসটা হলো না, তাহলে বলো, আমি আবার বলবো।
আচ্ছা চলো তাহলে। আচ্ছা আমি এনট্রপিটাকে ইন্ট্রোডিউস করলাম, সেই এনট্রপি নিয়ে অনেক কথাবার্তা বলবো, সেটা আসছে পরে। তারপরে এরপরে আমি যেটা করে ফেলি সেটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা একটুখানি করে ফেলি। ক্লসিয়াস ইনইকুয়ালিটি। আচ্ছা এবার আমি যে কাজটাকে করছি যে ওই একই রকম করে এগোচ্ছি। হাই টেম্পারেচার হিসেবে বা যার টেম্পারেচার হচ্ছে T2, লো টেম্পারেচার হিসেবে বা যার টেম্পারেচার হচ্ছে T1। ধরো এদের মধ্যে তুমি একটা ইঞ্জিন কানেক্ট করলে, ধরে নাও আই বা কিছু একটা, এই আইটা এখন ইরিভার্সেবল ইঞ্জিন। আইটা হচ্ছে তোমার একটা ইরিভার্সেবল ইঞ্জিন, যে এখান থেকে কিউটা অ্যামাউন্ট হিট নিয়েছে, এখানে Q1 অ্যামাউন্ট হিট ছেড়ে দিয়েছে, মাঝে ওয়ার্কটা করেছে, সেটা বেসিক্যালি Q2 মাইনাস Q1। আচ্ছা এবারে ফ্রম কার্নোস থিওরেম অল মানে ইরিভার্সেবল ইঞ্জিন এফিসিয়েন্সি রিভার্সেবল ইঞ্জিন থেকে কম হয়। ফ্রম কার্নোস থিওরেম ইরিভার্সেবল ইঞ্জিন এফিসিয়েন্সিটা কি হয়? রিভার্সেবল ইঞ্জিন এফিসিয়েন্সি থেকে কম হয়ে যাবে, তাই তো? অল রিভার্সেবল ইঞ্জিন ইকুয়ালি এফিসিয়েন্ট, কিন্তু ইরিভার্সেবল ইঞ্জিন এফিসিয়েন্সিটা কি হবে? রিভার্সেবল ইঞ্জিন থেকে কম হয়ে যাচ্ছে। তো এইখানে যে ইরিভার্সেবল ইঞ্জিনটা আমি নিয়েছি সেটা কি হচ্ছে না, তার এফিসিয়েন্সিটা হচ্ছে Q2 মাইনাস Q1 বাই Q2, এটা লেস দেন রিভার্সেবল ইঞ্জিন এফিসিয়েন্সি সবসময় 1 মাইনাস T1 বাই T2। যেহেতু দুটো হিট রিজার্ভারের টেম্পারেচার যথাক্রমে T2 এবং T1 আছে, তো এফিসিয়েন্সিটা সবসময় হচ্ছে 1 মাইনাস T1 বাই T2। তাহলে এইটা এখন লেস দেন হয়ে গেল। এখান থেকে খেয়াল করে দেখো 1 মাইনাস Q1 বাই Q2 সেটা লেস দেন 1 মাইনাস T1 বাই T2 এটা। এবার এখানে তুমি এক কাজ করো, 1 1 বাদ দাও, মাইনাস মাইনাস বাদ দাও। আচ্ছা এবারে খেয়াল করো যেটা, যে আচ্ছা মাইনাসটা পরে বাদ দিচ্ছি, মাইনাস Q1 বাই Q2 লেস দেন মাইনাস T1 বাই T2। এটা যদি হয়, এটা যদি হয়, হুম, তাহলে তুমি মানে ওই মাইনাস সাইডটা হটালে কি হবে? ওটা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, তাই তো? Q1 বাই Q2 টা আর গ্রেটার দেন Q1 বাই T2 হয়ে গেল এইটা। এখান থেকে দেখো Q1 বাই T1 গ্রেটার দেন Q2 বাই T2 হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে তুমি যদি সাইনটাকে ইনপুট করো, মাইনাস Q1 বাই T1টা গ্রেটার দেন Q2 বাই T2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, এটা ডান দিকে নিয়ে চলে গেলে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2, এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি লেস দেন 0 হচ্ছে। Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 সেটা হচ্ছে তোমার লেস দেন 0 হচ্ছে, মানে কনসিডারিং সাইন আর কি। এখানে হচ্ছে এখানে যেটা মডটাকে ঘটিয়ে দেওয়ার আগে আমি যেটা করেছি ইনক্লুডিং সাইন, ইনক্লুডিং সাইন। সাইন যদি ইনপুট করো, Q1টাকে আমি নেগেটিভ ধরবো কারণ Q1 হিটটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, Q2টাকে পজিটিভ ধরবো। তাহলে মড Q1 এর জায়গায় মাইনাস Q1 বসালাম, Q2 এর জায়গায় জাস্ট Q2 বসালাম, তাহলে এটা একদিকে চলে গেল। করলে T1 বাই T1 প্লাস Q2 বাই T2 আমার লেস দেন 0 হচ্ছে। তাহলে আগে যেটা ছিল ইকুয়াল টু 0, এখন সেটা হচ্ছে লেস দেন 0 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা এবার আমি কি করলাম, ওই আগের মতোই একদম আগের মতো করেই এগোচ্ছি। আমি এই দুটো হিট রিজার্ভারের মধ্যে একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার হিট রিজার্ভার কানেক্ট করছি। এটা হিট রিজার্ভার 1, যার টেম্পারেচার
T2, হিট রিজার্ভার 2 যার টেম্পারেচার T প্রাইম, হিট রিজার্ভার 3 যার টেম্পারেচার T1। এইখানে তুমি একটা I1 কানেক্ট করলে, ইরিভার্সিবল ইঞ্জিন I1, যে এখান থেকে Q2 হিট নিল, এখানে Q প্রাইম 1 অ্যামাউন্টে হিট ছেড়ে দিল, আর মাঝে ওয়ার্ক করলো W1, যেটা বেসিক্যালি Q2 মাইনাস Q প্রাইম 1 এটা। আর এখানে একটা ইঞ্জিন তুমি নিচ্ছ I2, যে এইখান থেকে Q প্রাইম 2 অ্যামাউন্টে হিট নিল, এখানে Q1 অ্যামাউন্টে ছেড়ে দিল, মাঝে সে একটা ওয়ার্ক করলো, সেটা হচ্ছে Q প্রাইম 2 মাইনাস Q1 এটা। এখানে এই চেঞ্জটাকে করা হয়নি, এইটা ছিল 1, এটা ছিল তোমার 2। আচ্ছা, এটা হলো। এবারে দেখো ক্লিয়ারলি Q প্রাইম 1 বাই T প্রাইম প্লাস Q2 বাই T2 সেটা লেস দ্যান 0, আর Q প্রাইম আর হচ্ছে Q1 বাই T1 প্লাস Q প্রাইম 2 বাই T প্রাইম সেটা তোমার লেস দ্যান 0, এটাকে যোগ করো, দেন Q1 বাই T1 প্লাস Q প্রাইম 2 বাই T প্রাইম প্লাস Q প্রাইম 1 বাই T প্রাইম প্লাস Q2 বাই T2 লেস দ্যান 0 হলো এটা। ঠিক আছে, মানে একদম আগের মতো। আমি একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচারে হিট রিজার্ভার তুমি এখানে ইনসার্ট করছো, করে তুমি জাস্ট ওই মানে এর সাথে সিমিলারিটি টেনে টেনে এইটা যদি তোমার 1 নম্বর ইকুয়েশন হয়, এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, এটা দেন ফ্রম ইকুয়েশন 2 and 3 তুমি এইটা পেলে, ধরেন এটা 4 নম্বর ইকুয়েশন এটা। তাহলে এবারে তুমি ফাইনাইট নাম্বার অফ ইরিভার্সিবল ইনসার্ট করো, তাহলে ইফ নাম্বার অফ irreversible engines is finite but large, then এটা তুমি লিখবে সামেশন ওভার I QI by TI less than 0 এটা। আর ফর infinite number of irreversible engines we can write cyclic integral of d cut to এটা irreversible by t সেটা তোমার less than 0 হলো। এইটা হচ্ছে true for all irreversible cyclic process। তাহলে ফর অল ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে জিনিসটা লেস দ্যান 0। তাকে খেয়াল করো, ফর অল রিভার্সিবল সাইক্লিক প্রসেস জিনিসটা হচ্ছে 0, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট টু রিভার্সিবল বাই 0। আর ফর অল ট্রু ফর অল ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস সেটা না, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট টু ইরিভার্সিবল বাই টি লেস দ্যান 0। কারণটা এইখান থেকে যেটা স্টার্ট করেছো তুমি, এই যে যেটা এইটা হচ্ছে তোমার এইটা বা এটা যাই বলো না, কারণ এটা হচ্ছে ট্রু ফর অল ইরিভার্সিবল ইঞ্জিন। যে কোনো ইরিভার্সিবল ইঞ্জিনসের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি, বা ইরিভার্সিবল মানে কার্নোস থিওরেমটা যে কোনো ইরিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে সত্যি। এটা যে কোনো ইরিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে সত্যি, সেটা এখান থেকে তুমি যেটা পৌঁছালে সেটা দিস ইজ ট্রু ফর অল ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস। যে কোনো ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে তুমি এইটা লিখতে পারো, সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট টু ইরিভার্সিবল বাই টিটা হচ্ছে তোমার লেস দ্যান 0। এটা ঠিক আছে, লিখতে পারলে? অসুবিধা আছে? হচ্ছে কি গো, ঠিক আছে? কোনো অসুবিধা আছে?
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, কেটে গেছে নাকি? হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছিল। হুম। হ্যাঁ, এই যতখানি বলেছি বুঝতে পেরেছো? মানে এই সবটা শুনেছো তো? হ্যালো, আর আমার কথা শোনা যাচ্ছে না? স্যার লাস্টে কি বলেছেন শোনা যায়নি। মানে কত দূর হয়েছে বলো তো, কতখানি শুনেছো? মানে এই ডেরিভেশন পর্যন্ত শুনেছো, দেখেছো? স্যার হ্যাঁ, তার মানে যেটা বললাম দেখো যে রিভার্সিবল সাইক্লিক প্রসেসে কি ছিল, সাইক্লিক ইন্টিগ্রাল আর ডিকাট কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু জিরো ছিল। কিন্তু ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসে কি হলো, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান জিরো হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে যেটা দাঁড়াচ্ছে তুমি যদি কম্বাইন করো জিনিসটাকে, মানে যেটা দাঁড়াচ্ছে তোমার এই সাইক্লিক ইন্টিগ্রাল সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ রিভার্সিবল বাই টি যেটা, সেটা ইকুয়াল টু জিরো। সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ ইরিভার্সিবল বাই টি এটা লেস দ্যান জিরো। এটা কম্বাইনিং দিস টু কি দাঁড়াবে, টু ইকুয়েশন তুমি কি পেলে না, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকাট কিউ বাই টি সেটা লেস ইকুয়াল টু জিরো। এভাবে তুমি লিখতে পারবে, যেখানে তোমার equal to sign is for a reversible process, or less than sign is for irreversible process. তাহলে আমি এইটুকু জায়গায় এসে পৌঁছালাম, সাইক্লিক ইন্টিগ্রাল ডিকাট কিউ বাই টি সেটা লেস ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু সাইনটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেসের জন্য, আর লেস দেন সাইনটা হচ্ছে তোমার ইরিভার্সিবল প্রসেসের জন্য। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা জিনিস তুমি খেয়াল করো, ধরো তুমি একটা প্রসেস কনসিডার করছো, তোমার ধরো একটা এ থেকে বিতে যাচ্ছ, এ থেকে বিতে যাচ্ছ, আচ্ছা পুরোটা একটা সাইক্লিক প্রসেস, এ থেকে বিতে যাচ্ছ বা বি থেকে এতে ফিরে আসছো, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস। আচ্ছা এবার আমি যেটা করছি যে ধরো মানে এই যাওয়াটা ধরে নাও তুমি ইরিভার্সিবলি গেলে, আর ফেরাটা ধরো তুমি রিভার্সিবলি এলে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস যেখানে মানে একটা সাইক্লিক প্রসেস না, একটা স্টেপ ইরিভার্সিবল হলে পুরোটাকেই তোমার ইরিভার্সিবল সাইকেল বলতে হবে। ফরওয়ার্ড প্রসেস যেটা, ফরওয়ার্ড প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল, ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু তোমার রিভার্সিবল। ফরওয়ার্ড প্রসেসটা ইরিভার্সিবল, ব্যাকওয়ার্ড প্রসেসটা কিন্তু তোমার রিভার্সিবল, এটা।
আচ্ছা, তাহলে তুমি এই যে পার্টিকুলার প্রসেসটার জন্য ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এইটা যেটা বেসিক্যালি ইন্টিগ্রাল যদি এ থেকে বিতে যাচ্ছে ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি প্লাস ফিরে আসছে সাইক্লিক ইন্টিগ্রাল, সরি, ফিরে আসছে বি থেকে এতে, মানে টোটাল সাইকেলটা কি এ থেকে বি আর বি থেকে এ, বি থেকে এতে যাচ্ছে, তখন কিন্তু প্রসেসটা ডি কাট কিউ রিভার্সিবল বাই টি এইটা অ্যাকচুয়ালি কি না লেস দ্যান জিরো। আচ্ছা, সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ ইরিভার্সিবল টি তো লেস দ্যান জিরো। এবার সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এখানে দেখো এ থেকে বি যাওয়াটা হচ্ছে ইরিভার্সিবল, বি থেকে এ আসাটা হচ্ছে তোমার রিভার্সিবল, সেটা লিখলাম এখানে। তাহলে এবারে কি হলো দেখো, এটা ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, এইটা কি হচ্ছে, এটা তোমার লেস দ্যান, এটা এদিকে চলে গেলে ইন্টিগ্রাল মাইনাস বি থেকে এ ডি কাট কিউ রিভার্সিবল বাই টি হলো এইটা। তাহলে ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, সেটাকে তুমি লিখতে পারো লেস দ্যান তোমার এ থেকে বি করে দিয়ে ডি কাট কিউ রিভার্সিবল বাই টি করতে পারো তুমি, মানে মাইনাস বি থেকে মানে হচ্ছে এ থেকে বি, এইটা ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ রিভার্সিবল বাই টি। আচ্ছা, এবারে দেখো আমি যে এনট্রপি ডিফাইন করেছিলাম সেই অনুযায়ী বাই ডেফিনেশন এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, সেটা অ্যাকচুয়ালি লেস দ্যান, এটাই তো তোমার ইন্টিগ্রাল ডিএস, হ্যাঁ ইন্টিগ্রাল, এই যে ডি কাট কিউ রিভার্সিবল বাই টিটা কি হয় ডিএস তো এটা, তাহলে ইন্টিগ্রাল এ থেকে বি ডিএস হতো এটা, হ্যাঁ এটা লিখবো, ঠিক আছে হলো, পাল্টাবো এইটা। এবার এইটা তাহলে কি, দেখো ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি, সেটা অ্যাকচুয়ালি লেস দ্যান ডেল্টা এস এ বি, মানে এ থেকে বি যাওয়ার জন্য, এ থেকে বি যাওয়ার জন্য যে এন্ট্রপি চেঞ্জটা হচ্ছে সেইটা, মানে ইন্টিগ্রাল এ থেকে বি ডিএস, ডিএসটা এসটাকে স্টেট প্রপার্টি, স্টেট প্রপার্টি করে তাহলে ইন্টিগ্রাল এ থেকে বি ডিএস করলে কি হবে, এ থেকে বি যাওয়ার জন্য করসপন্ডিং এন্ট্রপিক চেঞ্জটা, মানে কি দেখতে পেলে ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান ডেল্টা এস এ বি, এটা পেলে তুমি। তাহলে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে বাই ডেফিনেশন ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, এইটা হচ্ছে তোমার ডেল্টা এস এ বি, এইটা এটা বাই ডেফিনেশন। আবার এগেন তুমি কি দেখতে পেলে ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান ডেল্টা এস এ বি, তাই এগুলো কম্বাইন করে তুমি কি পাচ্ছ, combining these two equations we get integral a থেকে b d cut q by t less equal to delta s a থেকে b, যেখানে equal to sign is for reversible process and less than sign is for irreversible process. Equal to sign is for reversible process and less than sign is for irreversible process. ঠিক আছে, দেখতে পেলে হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে এই এই যে ইকুয়েশনটা, এইটাই হচ্ছে তোমার পপুলার ফর্ম অফ ক্লসিয়াস ইনইকুয়ালিটি। এই
এইটাই হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ দ্য ক্লসিয়াস ইনইকুয়ালিটি, যেটা বলছে যে ধরো একটা ইনিশিয়াল স্টেট এ থেকে বিতে তোমার ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার এটা লেস দেন তোমার এ থেকে বি যাওয়ার জন্য যে এন্ট্রপি চেঞ্জ তার তুলনায়। কোনো একটা গিভেন ইনিশিয়াল স্টেটে তুমি ফাইনাল স্টেটে যাচ্ছ, সেটা তুমি ইরিভার্সিবলি যেতে পারো। হ্যাঁ, ইরিভার্সিবলি গেলে ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচারটা সেটা সবসময় লেস দেন ডেল্টা এস এবি হবে। আর যদি ওটা রিভার্সিবলি গেছে তো সেটা তোমার এন্ট্রপি চেঞ্জের সঙ্গে এক্স্যাক্টলি সমান হবে। তাহলে এইটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য ক্লসিয়াস ইনইকুয়ালিটি। আর এইটাকে এটা লিখেছে এই দুটোকে কম্বাইন করে বাই ডেফিনেশন এ থেকে বি ডি কাট কিউ রিভার্সিবল বাই টি, সেটা হচ্ছে ডেল্টা এস এবি। আর ইন্টিগ্রাল এ থেকে বি ডি কাট কিউ ইরিভার্সিবল বাই টি হচ্ছে লেস দেন ডেল্টা এস এবি। এইটাও হচ্ছে অ্যানাদার ফর্ম অফ ক্লসিয়াস ইনইকুয়ালিটি। এটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তাহলে এটাও কিন্তু ক্লসিয়াস ইনইকুয়ালিটি একটা ফর্ম, মানে মানে বেসিক্যালি এইটা হচ্ছে মোস্ট পপুলার ফর্ম, যদি হয়তো পরীক্ষার পরে তুমি এটা লিখতে পারো। এবং এই দুটো আসছেও কোথা থেকে দেখো, এই জায়গা থেকে সাইক্লিক ডিকাট কিউ বাই টি লেস ইকুয়াল টু 0। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ফর্মস অফ ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তাহলে এই যে এখানে কতগুলো ইনইকুয়ালিটি ইনভলভ রইলো, সবগুলি হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তবে বাকিগুলো তোমার অন্য জায়গা থেকে অন্য ডেফিনেশন থেকে তুমি নিয়ে চলে আসতে পারছো। এই যে জায়গাটা ইন্টিগ্রাল এ থেকে বি ডিকাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান ডেল্টা এস, যদি পরীক্ষায় পড়ে হোয়াট ইজ ক্লসিয়াস ইনইকুয়ালিটি, তাহলে আমি বলবো কি তুমি এইটাকে জাস্ট মাথায় রাখো। ইন্টিগ্রাল এ থেকে বি ডিকাট কিউ ইরিভার্সিবল বাই টি লেস দ্যান ডেল্টা এস এবি, মানে এ থেকে বি একটা ট্রান্সফরমেশন ঘটছে, এবারে সেখানে ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার সেটা হচ্ছে ওই এ থেকে বি যাওয়ার জন্য যে এন্ট্রপি তার তুলনায় সবসময় কম হবে। ঠিক আছে, হলো? তাহলে এন্ট্রপিটাকে ইন্ট্রোডিউস করে দিলাম, ক্লসিয়াস ইনইকুয়ালিটিটাকেও বললাম। বুঝতে পারো তো? আচ্ছা, এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই যে ক্লসিয়াস ইনইকুয়ালিটিটাকে বললাম, সেইখান থেকে আমি যাব হচ্ছে মোস্ট পপুলার ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে আমরা মোস্ট পপুলার ফর্ম অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাব। ঠিক আছে, দেখো তাহলে আমি জাস্ট একটু আগে যেটা লিখলাম সেটাই লিখি, যে ফ্রম ক্লসিয়াস ইনইকুয়ালিটি ইন্টিগ্রাল এ থেকে বি ডিকাট কিউ বাই টি, মানে এ থেকে বি মানে তুমি এটাকে হয়তো চাইলে, মানে আমি এ স্টেট থেকে বি স্টেট বলেছিলাম, তুমি চাইলে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট এইভাবেও লিখতে পারো। এটা ধরো ইনিশিয়াল স্টেট থেকে তুমি একটা ফাইনাল স্টেটে গেলে সেটা কি হয় না, লেস ইকুয়াল টু ওই পার্টিকুলার প্রসেসের জন্য এন্ট্রপি চেঞ্জ এইটা হয়, যেখানে হোয়ার equal to sign is for reversible process, less than sign is for irreversible process। তাহলে equal to sign is for reversible process আর less than sign is for irreversible process। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, for an isolated system or for the universe ডি কাট কিউটা কত হবে, 0 হবে, কারণ আইসোলেটেড সিস্টেম বা ইউনিভার্সের জন্য, মানে ইউনিভার্স ইটসেলফ একটা আইসোলেটেড সিস্টেম, যে কোনো আইসোলেটেড সিস্টেমের জন্য কি হচ্ছে, হিটটা সিস্টেমের মধ্যে ঢুকতেও পারছে না, বেরোতেও পারছে না। ঠিক আছে, যখন একটা আইসোলেটেড সিস্টেম বা ফর দ্য ইউনিভার্স ডি কাট কিউটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে দেন তুমি কি লিখতে পারবে, দেন ডেল্টা এসটা গেটার ইকুয়াল টু তোমার 0 হয়ে যাচ্ছে, ডেল্টা এসটা গেটার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, যেখানে তাহলে এখন কি হবে, যেখানে তোমার ইকুয়াল টু সাইন is for
reversible process or at equilibrium, কারণ ইকুইলিব্রিয়ামটা সবসময় একটা রিভার্সিবল প্রসেস হয়। আর এখানে গ্রেটার দ্যান সাইনটা কি হলো? গ্রেটার দ্যান সাইন ইজ ফর irreversible process or spontaneous process, irreversible process or spontaneous process, হ্যাঁ, গ্রেটার দ্যান 0 এটা। তাহলে এবারে দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি মানে এই যে ডেল্টা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে, ইকুয়াল টু সাইনটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য, আর ইকুইলিব্রিয়াম প্রসেস হচ্ছে রিভার্সিবল প্রসেস, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য ইকুয়াল টু সাইনটা ভ্যালিড। আর স্পন্টিনিয়াস প্রসেস কিন্তু সবসময় ইরিভার্সিবল হয়, গ্রেটার দ্যান 0টা হচ্ছে স্পন্টিনিয়াস প্রসেস বা ইরিভার্সিবল প্রসেসের জন্য ভ্যালিড। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখান থেকে কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে? কনক্লুশনটা দাঁড়াচ্ছে যে ফর অ্যান isolated system or for the universe, total entropy, আচ্ছা ডেল্টা মানে চেঞ্জটা পজিটিভ মানে কি এন্ট্রপিটা বাড়ছে, টোটাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজেস in a spontaneous process and it attains a constant value, মানে attains a maximum value, attains its মানে বেড়ে 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 কখন চেঞ্জটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে যখন সেটা ম্যাক্সিমামে পৌঁছে যাচ্ছে, and it attains its maximum value when equilibrium is established। তার মানে এটা দাঁড়াচ্ছে কি ডেল্টা এস ইউনিভার্স যেটা, সেটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং গ্রেটার দ্যান 0 হবে ফর স্পন্টানিয়াস প্রসেস, আর এটা ইকুয়াল টু 0 হবে অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এইটাই যেটা হলো, দিস ইজ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা শুরুতে বলেছিলাম যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা কি, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু তুমি এখন করে ফেলতে পারলে। ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স, total entropy always increases in a spontaneous process and it attains its maximum value when equilibrium is established। ঠিক আছে, এইটা ঠিক আছে, বুঝেছো? মানে for an isolated system or for the universe, total entropy always increases in a spontaneous process and it attains its maximum value when equilibrium is established. Delta S universe equal to delta S system plus delta S surrounding greater than 0 for spontaneous process are equal to 0 at equilibrium. This is the most popular statement of second law of thermodynamics। বুঝতে পেরেছো? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর মোস্ট পপুলার স্টেটমেন্টটা তুমি কিন্তু এখান থেকে করে ফেলতে পারো। তো দেখো, তাহলে আমরা এনট্রপি এই কনসেপ্টটা একটু ইন্ট্রোডিউস করলাম এবং সেই এনট্রপি দিয়ে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বুঝলাম। এই জায়গাটায় যদি কারো কোনো অসুবিধা থাকে বলো, নাহলে আমরা এরপরে একটু এগোবো।
ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তো চলো দেখো, এবার আমি এনট্রপি নিয়ে দু চারটে কথাবার্তা বলি। আসলে আমাদের আজকে সবটা হবে না, আমরা অ্যাকচুয়ালি এনট্রপি সেটাকে কেমন করে অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হবে, ক্যালকুলেট করতে, সেগুলোতে ফোকাস করবো। তার আগে কিছু জেনারেল স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলে নেওয়া যায়। আচ্ছা, প্রথম যেটা কথা হচ্ছে, এনট্রপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। বুঝছেন? এক্সটেন্সিভ প্রপার্টি সেখানে হচ্ছে মানে সেখানে ইট ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। আর যদি এরকম একটা বড় সিস্টেম তুমি কনসিডার করো, এটাকে ভেঙে যদি তুমি দুটো সাব সিস্টেমে ভাগ করে নাও, ধরো এ সিস্টেম ছিল, এটা বি, এটা সি, এ কিন্তু ওভারঅল এন্টারপ্টে এ হয়, এস এ হয়, এটা কিন্তু তোমার এস বি হয়, এটা কিন্তু এস সি হয়, তাহলে দেন এস বি প্লাস এস সি তাহলে বেসিক্যালি এস এর সঙ্গে সমান হবে। তাহলে এটা হচ্ছে প্রথম। আর এন্ট্রপি একটা স্টেট প্রপার্টি। এন্ট্রপিটা কিন্তু একটা স্টেট প্রপার্টি। স্টেট প্রপার্টি হলে হচ্ছে তোমার এসটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। ডেল্টা এস ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। ডেল্টা এস depends only on the initial and ফাইনাল স্টেট। এটা শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। এইটা এইটা তারপর হচ্ছে তোমার ডিএসটা হচ্ছে একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। আসলে সেটা আসলে যেটা হয় মানে এস যখন এসটা একটা স্টেট ফাংশন হচ্ছে না, এসটাকে তুমি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম লিখতে পারো, এসটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার লিখতে পারো, অ্যান্ড সো অন। এটা ডিএসটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে, আর ডেল্টা এসটা তোমার পাথ অফ ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করবে না, ডেল্টা এসটা ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপরে শুধুমাত্র তোমার ডিপেন্ড করবে। আচ্ছা, আচ্ছা, এবারে যেটা গন্ডগোল সেটা হচ্ছে এই যে ধরো একটা ইনিশিয়াল স্টেট এ থেকে তুমি একটা ফাইনাল স্টেটে বিতে পৌঁছালে, এইখান থেকে এইখানে তুমি রিভার্সিবলি পৌঁছাতে পারো, রিভার্সিবলি পৌঁছাতে পারো, এখান থেকে এখানে তুমি ইরিভার্সিবলি পৌঁছাতে পারো। রিভার্সিবলি পৌঁছাতে পারো, ইরিভার্সিবলি পৌঁছাতে পারো। আর এবার কথাটা হচ্ছে যে তুমি যখন রিভার্সিবলি পৌঁছাচ্ছ, তখন যদি হিটের চেঞ্জটা কিউ রিভার্সিবল হয়, তখন ইরিভার্সিবলি পৌঁছাচ্ছ, তখন যদি হিটের চেঞ্জটা কিউ ইরিভার্সিবল হয়, যেহেতু কিউটা হচ্ছে একটা পাথ প্রপার্টি, তাহলে কিউ রিভার্সিবল বাই টি আর কিউ ইরিভার্সিবল বাই টি এ দুটো সমান নয়। ঠিক আছে, মানে কিউটা কিন্তু পাথ প্রপার্টি, তাহলে কিউ রিভার্সিবল বাই মানে মানে দুটো ডিফারেন্ট পাথ, একটা রিভার্সিবল পাথ, একটা ইরিভার্সিবল পাথ, এই দুটো পাথের জন্য তোমার যে হিটের চেঞ্জটা সমান নর্মালি হবে না, মানে ইন জেনারেল। তাহলে কিউ পাথ প্রপার্টি হলে তোমার কিউ রিভার্সিবল কিউ ইরিভার্সিবল আলাদা হবে, মানে কিউ রিভার্সিবল বাই টি কিউ ইরিভার্সিবল বাই টি তোমার আলাদা হবে। আচ্ছা, এবারে এই কিউ রিভার্সিবল বাই টি হচ্ছে ডেল্টা এস বাই ডেফিনেশন। তার মানে ক্লিয়ারলি কিউ ইরিভার্সিবল বাই টি
দিস ক্যানট বি ডেল্টা এস, এন্ট্রপির সঙ্গে সমান হবে না, এটা মাথায় রাখতে হবে। তার মানে দেখো যেটা কথাটা হচ্ছে যে তুমি যখন এন্ট্রপিটাকে ডিফাইন করছো সেটাতে কিউ রিভার্সিবল বাই টি। এবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আজকে তো মানে খাবার মানে অর্ডার দিয়েছে অনলাইন, হ্যাঁ সবাইরই একটা অনলাইনে মানে অর্ডার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাতাটা ওঠেনি, একটু দেখুন না। হ্যাঁ, এটা হচ্ছে দেখো যে তোমার কিউ রিভার্সিবল বাই টি সেটা হচ্ছে ডেল্টা এস, এটা হচ্ছে বাই ডেফিনেশন। এবার পরিষ্কার বুঝতে পারছো কিন্তু হিটটা একটা পাথ প্রপার্টি, সেখানে একটা গিভেন ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেলে দুটো ডিফারেন্ট পাথে হিট এক্সচেঞ্জ সমান হবে না। তার দুটো ডিফারেন্ট পাথে হিট এক্সচেঞ্জ যদি সমান না হয় তাহলে কিউ ইরিভার্সিবল বাই টি কোনো রকম ভাবে তোমার এন্ট্রপি চেঞ্জের সঙ্গে সমান হবে না। তাই এটা ভীষণভাবে তোমার স্ট্রিক্ট হতে হবে, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ডেল্টা এসটা সেটা জাস্ট তোমার কিউ বাই টি, এইটা এইটা নট ইকুয়াল টু টু, বা ডেল্টা এসটা কিউ বাই টি এটা তুমি বলতে পারবে না। হ্যাঁ, তোমাকে যেটা বলতে হবে যে ডেল্টা এসটা হচ্ছে তোমার কিউ রিভার্সিবল বাই টি, এইটা মানে ডেল্টা এসটা নট ইকুয়াল টু কিউ বাই টি ইন জেনারেল। মানে পাঁচটা রিভার্সিবল ইরিভার্সিবল আমার কিচ্ছুই জানার দরকার নেই, আমি যাই হিট এক্সচেঞ্জ বাই টেম্পারেচার করে এন্ট্রপি চেঞ্জটা করে ফেলবো, সেটা কিন্তু সত্যি না। ঠিক আছে, তো তোমার যেটা করতে হবে যে তোমার রিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার, সেইটা হচ্ছে তোমার একটা এন্ট্রপিক চেঞ্জটা। ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচারকে তুমি কোনো রকম ভাবে এন্ট্রপি বলতে পারবে না। এবারে কথাটা হচ্ছে তাহলে এবার আবার এন্ট্রপি তো একটা স্টেট প্রপার্টি, বাট এস ইজ এ স্টেট প্রপার্টি, সেই জন্যে ডেল্টা এস এর চেঞ্জ তো তোমার 1 নম্বর পাথে যাক বা ডেল্টা এস এর চেঞ্জ তো তোমার 2 নম্বর পাথে যাক, সেইটা কিন্তু সবসময় সমান, এবং সেটা হচ্ছে ফাইনাল স্টেটে এন্ট্রপি মাইনাস ইনিশিয়াল স্টেটে এন্ট্রপি। মানে মজাটা দেখো যে এ থেকে বিতে এই এই রিভার্সিবল পাথটা যদি 1 নম্বর পাথ ধরো, ইরিভার্সিবল পাথটাকে তুমি 2 নম্বর পাথ ধরো, দুটো পাথের ক্ষেত্রে কিন্তু এন্ট্রপির চেয়ে তোমার এক্স্যাক্টলি সমান হতে হবে। ডেল্টা এস ওয়ান ইকুয়াল টু ডেল্টা এস টু ইকুয়াল টু এস বি মাইনাস এস এ, এইটা ঠিক আছে, এটা কিন্তু সবসময় হবে। কিন্তু সেটা হচ্ছে কখনই তুমি এই হিটের চেঞ্জ দুটো কিন্তু মানে হিটের চেঞ্জ বাই টেম্পারেচার করলে কিউ রিভার্সিবল বাই টি আর কিউ ইরিভার্সিবল বাই টি এই দুটো কিন্তু সমান হবে না। তাহলে তফাৎটা কি দেখো, যেটা কথা হচ্ছে যে যদি কোনো একটা ট্রান্সফরমেশন রিভার্সিবলি ঘটে তাহলে সবসময় তুমি রিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবে। যদি প্রসেসটা ইরিভার্সিবলি ঘটে তাহলে ইরিভার্সিবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবে না। তোমাকে কি করতে হবে, তার একটা ইকুইভ্যালেন্ট রিভার্সিবল পাথ কনসিডার করতে হবে, তার হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তোমাকে এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে। তোমার এটা দাঁড়াচ্ছে যে ইফ এ প্রসেস takes place reversibly, then delta S টা হচ্ছে তোমার Q reversible by T. But if the process takes place irreversibly, then delta S not equal to Q irreversible by T. তখন আমাকে করতে হবে then we have to think of an equivalent reversible path, then estimate heat change associated to the then estimate heat change associated to the reversible path, then calculate change in entropy as
ডেল্টা এস ইকুয়াল টু ওই যে ইকুইভ্যালেন্ট যে তোমার রিভার্সেবল পাথটা তার হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার। তাহলে এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করবে, এই জায়গায় প্রচুর কনফিউশন হয়ে যায় লোকের। সেটা হচ্ছে যে এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করার সময় কখনোই তুমি সেটা হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে ফেলতে পারবে না। এনট্রপি চেঞ্জ সবসময় রিভার্সেবল হিট চেঞ্জ বাই টেম্পারেচার। যদি প্রসেসটা রিভার্সেবলই ঘটে তাহলে হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি এনট্রপিটা ক্যালকুলেট করে ফেলো। যদি কিন্তু ইরিভার্সেবলই ঘটে তাহলে কিন্তু তুমি ওই ইরিভার্সেবল পাথে হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে পারবে না। তোমাকে মনে মনে একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ কনসিডার করে নিতে হবে। মানে এ থেকে বি ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট জানো, যদি এটা ইরিভার্সেবলি না হয়, রিভার্সেবলি হতো, হাইপোথেটিক্যালও বলতে পারো, বা তুমি একটা মনে মনে অন্য একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ তুমি ভেবে নেবে। সেটাকে ভেবে নিয়ে তার হিট চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার করে তোমাকে এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? যে কখনোই কিন্তু হিট চেঞ্জ বাই টেম্পারেচার করে তুমি কিন্তু এনট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে না। ঠিক আছে, হলো? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে যেটা কথা হচ্ছে যে এনট্রপি একটা স্টেট ফাংশন হচ্ছে বলে তুমি যদি ধরো এনট্রপি চেঞ্জটাকে জাস্ট ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট প্যারামিটারের ফর্মে লিখে ফেলতে পারো না, তার থেকে ভালো আর কিছু হয় না। মানে ইট ইজ বেটার টু এক্সপ্রেস চেঞ্জ ইন এনট্রপি in terms of state functions associated to initial and final states of the system। এটা তো সবসময় ভালো হবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল লোকে যেটা করে, ধরো একটা তুমি আইডিয়াল গ্যাস নিয়েছো, ধরো আইডিয়াল গ্যাস একটা নিলে, এগুলো আমি পরের দিন ভালো করে ডিরাইভ করবো। তাহলে আইডিয়াল গ্যাস নিলে তার ইনিশিয়াল টেম্পারেচার T1 আছে, ভলিউমটা ধরো V1 আছে। এবারে এইখান থেকে তুমি ফাইনাল একটা স্টেটে গেলে, ফাইনাল টেম্পারেচার T2, ভলিউমটা V2। এবার এই পাথটা রিভার্সেবল না ইরিভার্সেবল তোমার কিচ্ছু জানার দরকার নেই। এবার এর জন্য তুমি ধরো টোটাল এনট্রপিক চেঞ্জটা জাস্ট আমি লিখছি আর কি, ধরো এন সিবি ভার ln T2 বাই T1 প্লাস nr ln ধরো V2 বাই V1। তো এই ফর্মে তুমি এক্সপ্রেস করবে। আবার ধরো এরকম একটা করলে হয়তো ইনিশিয়ালি তোমার টেম্পারেচারটা T1, প্রেসারটা হচ্ছে P1 ছিল, সেখান থেকে তুমি ওই আইডিয়াল গ্যাসই টেম্পারেচারটা তোমার T2 হয়েছে, প্রেসারটা P2 হয়েছে, তার জন্য এনট্রপি চেঞ্জটা তুমি এইভাবে লিখতে পারো NCP বার ln T2 বাই T1 এইটা মাইনাস nr ln P2 বাই P1। এইভাবে তুমি লিখতে পারো। মানে আমি মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট প্যারামিটারের ফর্মে পুরো জিনিসটাকে লিখছো। বা কেউ হয়তো বলতে পারে যে না আমি যদি তোর প্রেসার ভলিউমের টার্মসে লিখবো, ইনিশিয়াল মানে আসলে ক্লোজ সিস্টেম নাম্বার অফ মোলস হচ্ছে কনস্ট্যান্ট। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বাকি যে তিনটে প্যারামিটার পড়ে রইল, প্রেসার ভলিউম টেম্পারেচার, তার মধ্যে দুটো তো ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের টার্মসই লিখছি। তাহলে P1 V1 থেকে ধরো তুমি P2 V2 তে গেলে, তার জন্য যে এনট্রপিক চেঞ্জটা সেটা হচ্ছে তোমার ধরো NCB বার ln P2 বাই P1 প্লাস NCP বার ln ধরো V2 বাই V1। এটা মানে এরকম। তাহলে এবার খেয়াল করে দেখো, এইখানে কিন্তু এই যে ট্রান্সফরমেশনটা সেটা রিভার্সিবলি হলো নাকি ইরিভার্সিবলি হলো আমার কিচ্ছু জানার দরকার নেই। কারণটা কি, আমার রিভার্সিবলি হোক বা ইরিভার্সিবলি হোক, তুমি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট যখন বলে দিচ্ছ, যেহেতু তোমার এনট্রপিটা একটা স্টেট প্রপার্টি, সে শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, পাথ অফ ট্রান্সফরমেশনের উপর নির্ভর করে না। এখানে সবসময় ভালো হবে যদি তুমি এনট্রপি চেঞ্জটাকে, হ্যাঁ, তুমি ওই ওরকম একটা এর ফর্ম, মানে এনট্রপি চেঞ্জ ফর দ্য সিস্টেম পার্টিকুলারলি আর কি, সেটাকে যদি ইনিশিয়াল স্টেট অফ দ্য সিস্টেম বা ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম তার টার্মসে লিখে ফেলতে পারো না, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আর কি। সবসময় এটা ভালো হয় আর কি। তাহলে যেটা কথা হচ্ছে যে এনট্রপি চেঞ্জ যখন তোমাকে ক্যালকুলেট করতে হবে, তখন
তুমি ওই সব সময় কিউ রিভার্সেবল বাই টেম্পারেচার এইরকম ভাবে কিন্তু করে ফেলতে চেও না। এরকম করতে গেলে অনেক সময় তুমি গন্ডগোলের মধ্যে পড়ে যাবে। তোমার যেটা করতে হবে, যেটা বলছি যে তোমাকে ওই মানে আইদার রিভার্সেবল পাথ হলে কিউ রিভার্সেবল বাই টি দিয়ে করে দাও, ইরিভার্সেবল পাথ হলে একটা ইকুইভ্যালেন্ট রিভার্সেবল পাথ কনসিডার করো, সেখানে হিটের চেঞ্জ বাই টেম্পারেচার করে এন্ট্রপি চেঞ্জ ক্যালকুলেট করো। আর নাহলে সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি ইনিশিয়াল স্টেট বা ফাইনাল স্টেট সেই প্যারামিটারের ফর্মে যদি এন্ট্রপিটাকে এক্সপ্রেস করতে পারো তাহলে হচ্ছে সবসময় তোমার ভালো হয়। আচ্ছা, এবার আমি যেটা করব যে মানে আমি তো সাম কমেন্টস অন এন্ট্রপি বলছি, মানে এন্ট্রপি সম্বন্ধে যে সাধারণ কিছু কমেন্ট টমেন্ট করছি আর কি। এবারে তোমার মানে সিস্টেমের জন্য এন্ট্রপি চেঞ্জ করার বিভিন্ন রকমের রাস্তা আছে, সেটা আমরা করব। তাহলে সারাউন্ডিং এর মানে যেটা কথা হচ্ছে যে মানে ধরো ইন্টারনাল এনার্জি এনথালপি হেনা তারা সেগুলো সারাউন্ডিং এর জন্য ক্যালকুলেট করা খুব বেশি দরকার পড়ে না, বা পরবর্তীকালে হেলমুথ এনার্জি গিবস এনার্জি যদি করবো সেগুলো সারাউন্ডিং এর জন্য ক্যালকুলেট করা খুব বেশি দরকার পড়ে না। কিন্তু এন্ট্রপির জন্য না সারাউন্ডিং এরটাও ক্যালকুলেট করার দরকার পড়ে, কারণ সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে যখন স্প্রিং বা ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র সিস্টেমের এন্ট্রপি নিয়ে বলা হচ্ছে না, আইদার আইসোলেটেড সিস্টেমের কথা বলা হচ্ছে অথবা ইউনিভার্স নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। এবারে এক্ষেত্রে সবসময় একটা কিন্তু মাথায় রাখবে যে তোমার মানে এন্ট্রপি চেঞ্জ ফর আমি সিস্টেমে সারাউন্ড এন্ট্রপি চেঞ্জ আমি পরের দিন আরো ডিটেলে ভালো করে আলোচনা করবো। এন্ট্রপি চেঞ্জ ফর সারাউন্ডিংটা একটুখানি বলে দিই। এন্ট্রপি চেঞ্জ ফর সারাউন্ডিং, আর এবারে এন্ট্রপিটাকে মানে সারাউন্ডিংটাকে না হিউজ যদি ধরে নাও, ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য সারাউন্ডিং ইজ হিউজ, দেন any amount of heat change can be assumed to be very small, and hence the process can be assumed to be reversible। ধরো তোমার রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেসে যখন আমি ডিফারেন্সটাকে করি, খুব অল্প পরিমাণ ইনফাইনাইটেসিমাল চেঞ্জ মানে হচ্ছে সেটা হচ্ছে রিভার্সেবল, আর একটা ফাইনাইট চেঞ্জ সেটা হলে তোমার সেটা হচ্ছে ইরিভার্সেবল। মানে আমি যদি খুব ধরো এরকম করি খুব অল্প চেঞ্জ মানে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ আর কি, সেগুলোকে ধরে নিচ্ছি রিভার্সেবল চেঞ্জ। আর যদি হিউজ চেঞ্জ হয় সেগুলোকে বলা হয় তোমার ইরিভার্সেবল চেঞ্জ। এবারে সারাউন্ডিং যদি হিউজ হয় তাহলে আমি বলছি যে একটা তুমি একটা মানে একটা এসি বা ফ্রিজ তুমি চালাচ্ছ, ফ্রিজের ভেতরটা হচ্ছে তোমার সিস্টেম, ফ্রিজের বাইরেটা হচ্ছে তোমার সারাউন্ড, তাহলে সারাউন্ডিংটা হিউজ। এবারে যেটা কথা হচ্ছে যে সিস্টেম যে কিছুটা হিট সারাউন্ডিং কে দিয়ে দিল, বা সিস্টেম যে সারাউন্ডিং থেকে হিটটাকে নিয়ে নিল, সেটা সারাউন্ডিং এর রেসপেক্টে মনে হবে এটা ইনফাইনাইটেসিমালি স্মল। মানে সমুদ্রে তুমি এক বালতি জল দিলে নাকি এক ঘটি জল দিলে নাকি এক গ্লাস জল দিলে নাকি এক ফোঁটা জল দিলে, সমুদ্রের রেসপেক্টে সেটা প্রায় কিছুই না আর কি, মানে সেটা তোমার সবসময় ইনফাইনাইটেসিমাল। সেটাই বলা হচ্ছে ইফ ইউ অ্যাজিউম দ্যাট দ্য সারাউন্ডিং ইজ হিউজ দেন এনি অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ ক্যান বি টু বি assumed to be very small, and hence the process can be assumed to be reversible। সেখানে তুমি যেটা করতে পারো তাহলে দেন তোমার চেঞ্জ ইন এন্ট্রপিটা তুমি লিখতে পারবে এরকম করে, দেন চেঞ্জ ইন এন্ট্রপি ফর দ্য সারাউন্ডিং। ধরো ডেল্টা সারাউন্ডিং তুমি লিখবে কি জানো তো, এই কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং এটা লিখতে পারবে। মানে অ্যাজ ইফ জানো হিট চেঞ্জটা রিভার্সিবলি করছে, তাহলে রিভার্সিবলি করলে কি হবে, হিট চেঞ্জ বাই টেম্পারেচার তোমার এন্ট্রপি চেঞ্জ এইটাকে তুমি লিখতে পারবে মাইনাস কিউ সিস্টেম বাই হচ্ছে টি সারাউন্ড। এটা কেন, কারণ যেহেতু ইউনিভার্স একটা আইসোলেটেড সিস্টেম, ইউনিভার্স বিগ অ্যান্ড আইসোলেটেড সিস্টেম, তাহলে তোমার এই ইউনিভার্সের যে
হিটের চেঞ্জটা সেটা হচ্ছে তোমার সিস্টেমের হিটের চেঞ্জ প্লাস সারাউন্ডিং হিটের চেঞ্জ, সেটা অবশ্যই জিরো হতে হবে। আর যে আইসোলেটেড সিস্টেম হিটের চেঞ্জ তোমার জিরো হয় বলে, সেখান থেকে তুমি দেখো কিউ সারাউন্ডিংটাকে তুমি লিখে ফেলতে পারছো মাইনাস কিউ সিস্টেম, এটা লিখে ফেলতে পারছো বলে তোমার ডেল্টা সারাউন্ডিংটা সবসময় মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং এইরকম ভাবে লিখে ফেলতে পারো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ কিন্তু একই ফর্মুলা, যে সারাউন্ডিং এ তুমি হিউজ ধরে নাও, সারাউন্ডিং এ যে হিটের চেঞ্জটা হচ্ছে সেটা রিভার্সিবলি হচ্ছে তুমি ধরে নাও, ধরে নিলে তুমি সেখান থেকে ডেল্টা সারাউন্ডিংটা পেয়ে যাবে হচ্ছে মাইনাস কিউ সিস্টেম বাই সারাউন্ডিং, মানে টি সারাউন্ডিং বাই কিউ সারাউন্ডিং বাই টি সারাউন্ডিং, বা এটা তোমার বেসিক্যালি মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। এটা হচ্ছে এন্ট্রপি চেঞ্জ ফর দ্য তোমার সারাউন্ডিং। আর সিস্টেমের জন্য বিভিন্ন রকমের এন্ট্রপি চেঞ্জ যদি তুমি ক্যালকুলেট করতে পারো, তাহলে সেখান থেকে তুমি ওভারঅল এন্ট্রপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমি এই পর্যন্তই করলাম। তার মানে আমি আজকে যেটা ইন্ট্রোডিউস করলাম দেখো কি কি, আমি জিনিসটাকে সামারি করে দিই। তাহলে আমি আজকে মানে তিনটে জিনিস মূলত করেছি। একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি, এইটা প্রথমে আমি ইন্ট্রোডিউস করেছি, ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি। তারপরে ক্লসিয়াস ইনইকুয়ালিটি, সেখান থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স করেছি, আর থ্রি কনভেনশন এন্ট্রপি এটা করেছি। তাহলে নেক্সট ক্লাসটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার পারপাসে। নেক্সট ক্লাস আমরা যেটা করবো যে এন্ট্রপি চেঞ্জ ফর ভ্যারিয়াস প্রসেসেস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এন্ট্রপি চেঞ্জটা বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে আমি জাস্ট মানে করবো, মানে অনেক রকমের প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা আমি ক্যালকুলেট করবো এইটা। সেটা সারাউন্ডিং তো মোটামুটি বলেই দিয়েছি, তার সঙ্গে আর সেটা আচ্ছা, তার সঙ্গে যেটা করবো যে মোর অ্যাবাউট এই কার্নো সাইকেল, কার্নো সাইকেল আরো কিছু কথাবার্তা বলে, ধরো কিছু কিছু ডায়াগ্রাম, এই টিএস ডায়াগ্রাম, ধরো তোমার ইউএস ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম, হ্যাঁ এই টাইপের বেশ কিছু কিছু ডায়াগ্রাম, মানে আগে তো এন্ট্রপিটা ছিল না, সেগুলো বলা যায়নি, তাহলে এইগুলোকে নিয়ে কথাবার্তা বলা। আর তার সঙ্গে আমি আবার মানে মোর পয়েন্টস অন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে মোর অ্যাবাউট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে পরের দিন আমি চেষ্টা করবো এই জিনিসটাকে কভার করতে। ঠিক আছে, এখানে অনেকগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে আর কি। হ্যাঁ, এগুলোকে আমরা মানে পরীক্ষা পারপাসে নেক্সট যে ক্লাসটা বলবো, এগুলো বলবো, সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর সেকেন্ড লটা অ্যাজ এ হোল মানে মানে সব সারা জীবনের জন্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই সেমিস্টারে তো পরীক্ষা টরীক্ষা দেবে টেবে সে তো আছেই, তার সঙ্গে সঙ্গে জিনিসগুলো কনসেপচুয়ালি এত ভালো, হ্যাঁ একটু খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ফার্স্ট ল ঠিক আছে, মানে কিন্তু মানে মানে সেটা তো অবশ্যই পড়তে হবে, তার উপরেই দাঁড়িয়ে আছে সেকেন্ড লটা। কিন্তু ফার্স্ট লটা মনে হয় কিছু লোকে বুঝতে পারে, সেকেন্ড লটা না ঠিক ঠিক করে না বুঝলে না এত মানে কনসেপ্টুয়ালি গন্ডগোল টন্ডগোল ইত্যাদি হয়ে থাকবে, সেটা তুমি আর পুরো ঘেঁটে যাবে। ওই জন্য আমি বলছি যে মানে যেভাবে সিস্টেমেটিক্যালি পরপর পরপর করে বলছি, তুমি এক্স্যাক্টলি সেই রকম করেই প্রথম রাউন্ডে পড়ে না, তারপর তোমার যখন ভবিষ্যতে তুমি তোমার মতো করে ডেভেলপ করবে আলাদা কথা। কিন্তু আমি যেরকম ভাবে ব্যাপারটাকে ডেভেলপ করেছি, বইয়েও সেই রকম ভাবেই তার একটা গ্লিমস রাখার চেষ্টা করেছি, তোমরা ঠিক সেই রকম ভাবে ফলো করো। মানে এই যে মানে ছেলেরা দেখতে পাচ্ছি ভীষণ ইরেগুলারলি ক্লাস করছে, এটা কিন্তু ঠিক করছে না। এবারে তো বড় বড় ছেলে, স্যার কত আর আটকাবো আমি? হ্যাঁ বলো। স্যার ওই একবার সাম কমেন্টস অন এন্ট্রপি পেজটা একবার দেখো। হ্যাঁ বলো, একটু বলো এখানে হুম, পরের পাতায়। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিই। এন্ড অফ লেকচার তোমার 4। হ্যাঁ মানে বলছি যারা মানে ক্লাসগুলো করছে না, ভাবছে পরে দেখে নেবে, তারা একদম ঠিক করছে না। হ্যাঁ, তারা যেটা হবে ওই একটা আধটা ক্লাস দেখবে, তার দেখা অফ থেকে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের যেভাবে পড়ানো হচ্ছে তাতে তো
একটা ক্লাসের উপর আরেকটা পুরো দাঁড়িয়ে থাকছে তো। হ্যাঁ, মানে বেসিক্যালি ওই বললাম না, আগের ক্লাসটার উপর এই ক্লাসটা দাঁড়িয়ে আছে, আবার এই ক্লাসটার উপরে পরের দিনের ক্লাসটা দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ছেলেরা মানে যারা সিরিয়াসলি ক্লাস করছে না তারা ভুল করছে। লেখাপড়াটা তো সবাই ঠিক করতে চাইছে না, আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই।